ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করেছি, রেকর্ডিংও স্টার্ট করে দিয়েছি। তাহলে স্ক্রিন শেয়ার নেই। ও তো সরি, স্ক্রিন শেয়ার করিনি, রেকর্ডিং স্টার্ট করলাম। ওকে, এবার স্ক্রিন শেয়ার করেছি। ওকে, তো আগের দিন আমরা যেটা করেছিলাম, এটা একটা ওয়েবসাইট টেমপ্লেট মতন একটা ডিজাইন করছিলাম, ঠিক আছে। এবার এইটার উপরে আমরা জেনারেলি আউটপুটটা যেটা দেখার সেটা দেখছিলাম। এইখান থেকে আউটপুট, আচ্ছা। এবার এখানে কি হচ্ছে, এই যে এখানে যে সিএসএস এর যে পার্টটা, এটা শো করছে না। এর একটা কারণ হচ্ছে আমাদের এই যে পাথটা যেটা আমি অ্যাকচুয়ালি এখানে স্টার্ট করেছি, সেটা কিন্তু মানে আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, ঠিক আছে। এটা একটা প্লাগইনসের মাধ্যমে করেছিলাম। তো প্লাগইনসের মাধ্যমে করাতে কী হয়েছে, এইখানে এই পাথের আইডেন্টিফিকেশনটা কীরকম দাঁড়াচ্ছে, এই পোর্ট নাম্বার মানে অ্যাকচুয়ালি মেন সার্ভার পাথ, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন পাথ, আর তারপরে হচ্ছে ফাইল পাথ, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এই যে সিগনেচারটা মানে এইটুকু যে পার্টটা দিচ্ছি, এইটার মধ্যে কিন্তু অনেকটা ব্যাপার আছে। এইটা এই যে ফ্রন্ট মানে ফ্রন্ট স্ল্যাশ যেটা আছে, এই ফ্রন্ট স্ল্যাশটা যদি ইউজ করি, এটার মানে হচ্ছে যে সবসময় এই ডোমেন পাথ বা মেন হোস্টিং পাথ যেটা থাকে, মেন যে ডোমেন পাথ যেটা রয়েছে, সেই পাথটাকেই অ্যাকচুয়ালি মেনশন করে ওখান থেকে অ্যাকচুয়ালি রিসোর্সেসগুলোকে কালেক্ট করার চেষ্টা করে। আর যদি কি না এর আগে যদি একটা ডট বসিয়ে দিই, এখানে যদি একটা ডট বসিয়ে দিই বা কিছু যদি না বসাই, এটা ডট বসিয়ে দিই, তাহলে কী হচ্ছে, এই কারেন্ট পাথ হিসেবে ডিটেক্ট করে। মানে বেসিক্যালি এই ফাইল পাথ যেখানে আছে, ঠিক সেই পাথটাকে এ এ, খুঁজে বার করে। তো সেই হিসাবে এখানে এই কারেন্ট পাথে এটা আমরা দেখতে পাচ্ছি। অথবা আর একটা হতে পারে, যদি আমি এটা এখানে কিছু না দিই, তাহলেও সেক্ষেত্রে এটা কারেন্ট পাথ হিসেবে ট্রিট করে, ঠিক আছে। এবার এটা অনেক সময় অনেক জায়গাতে কনফিউজড হয়ে যেতে হয় বা অনেক সময় প্রবলেম হয়। আমরা যখন পিএইচপি অ্যাপ্লিকেশন করি, পিএইচপি অ্যাপ্লিকেশনে এই পাথের ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট, এই পাথটা। কারণ পিএইচপিতে কী হয়, আমরা যখন পিএইচপি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, মানে এখনকার প্রসেস হচ্ছে আমাদের প্রত্যেকটা পাথ, মানে এই যে প্রত্যেকটা যে পাথ, সেই প্রত্যেকটা পাথ এরকমভাবে আলাদা আলাদা, শুধু ফাইল নেমটা থাকে না, মানে HTML যে এক্সটেনশনটা, মানে এরকম টাইপের এক্সটেনশন বা পিএইচপি এক্সটেনশন জেনারেলি থাকে না। এটা অনেক দিনের ব্যাপার, মোটামুটি ধরা যাক এটা 2014 থেকেই এই প্রসেসটা শুরু হয়েছে। যার জন্য আমরা কী করি, সার্ভার এনভায়রনমেন্টের কিছু রাউটিং মানে অ্যাপ্লিকেশন রাউটিং বলে একটা অপশানস রয়েছে, যেটার উপর বেস করে এই যে লাস্টে যে ফাইল নেমটা, এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। কারণ এটা কী হয়, এসইও ফ্রেন্ডলি নয়। এসইও ফ্রেন্ডলি করার জন্য অ্যাকচুয়ালি ফাইলের যে এক্সটেনশন নেমটা, এটাকে সরিয়ে দেওয়া হয়। এখানে করা হয় কি, যে পেজ থাকবে সেই পেজের নাম অনুসারে এই পাতের নামটা হবে, তাতে কী হয়, এসইওতে অনেক বেটার পারফর্ম করে। মানে যখন গুগল সার্চ ইঞ্জিন বা বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন যখন পেজটাকে লিঙ্ক করে, তো পেজের ডেনসিটি চেক করে যে পেজটার অ্যাকচুয়ালি কোন টপিকের ওপর আছে বা কোন সাবজেক্টের ওপর আছে, সেটা চেক করার জন্য পেজের টাইটেল, পেজের কিওয়ার্ড, পেজের ডেসক্রিপশন, পেজের ইউআরএল নেম অ্যান্ড পেজের কন্টেন্ট, এইগুলোকে ম্যাচ করে অ্যাকচুয়ালি পেজের প্রায়োরিটি আর পেজের যে ইন্ডেক্সিং, এটা করে থাকে। তো এই কারণের জন্য কী হয়, আমাদের এই যখনই কোনো ওয়েবসাইট পেজ ডিজাইন করি, তখন আমাদের ক্লিন ইউআরএল দরকার পড়ে। আর ক্লিন ইউআরএল দরকার পড়লে পরে তখন কী হয়, আমাদের যদি প্রত্যেকটা পাতের জন্য যদি আলাদা আলাদা করে সেগমেন্ট চেঞ্জ হয়ে যায়, তখন কী হয়, আমাদের অ্যাকচুয়াল মেন রিসোর্সেস থাকে মেইন পাতের সঙ্গে। তো তখন আমাদের
এই ফ্রন্ট স্ল্যাশটা ইউজ হয়। এটা আমি দেখাবো, এখন আমি বলে নিলাম কারণ যেহেতু এই প্রবলেমটা দেখলাম বলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটা নিয়ে খুবই সমস্যায় পড়তে হয় মাঝে মধ্যেই, ইনফ্যাক্ট আমি তো পড়েছি, তো সেই কারণে আমি এটা বললাম। আচ্ছা, ডিজাইনিংয়ের ব্যাপারে এখানে মোটামুটি একটা ডিজাইন লেআউট মতন তৈরি করেছি, যাতে কিনা একটা আন্দাজ যে আমরা এরকম ধরনের একটা ওয়েব পেজ ডিজাইন নিয়ে কাজকর্ম করব। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে দেখো, এইখানে এই যে ড্রপডাউন যে মেনুটা আছে এটা কাজ করছে না কেন? ড্রপডাউন মেনুটা কাজ করছে না কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এই যে পেজটা যেটা আছে, এই পেজটার মধ্যে ওই সেম জাভাস্ক্রিপ্টটা এনাবেল নেই, কারণ জেএস ফাইলটা এনাবেল না থাকলে এই ড্রপডাউনটা কাজ করে না। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এবার এইটাকে কীভাবে আমরা অ্যাপ্লিকেশানে কনভার্ট করি, ঠিক আছে? কারণ মেন ব্যাপার হচ্ছে এইটাই হচ্ছে আমার সিম্পল একটা অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার, মানে ওয়েবসাইটের স্ট্রাকচার। এবার এটা অ্যাপ্লিকেশানে কীভাবে কনভার্ট হয়, অ্যাপ্লিকেশানে স্যার কনভার্ট। একটু এইগুলো কোডগুলো কি করে বুঝবো স্যার? সরি ইন্টারাপ্ট করার জন্য। ওই হ্যাঁ, ক্লাস ন্যাপ বা টগলস এগুলো কি কোডে বুঝতে হবে কিভাবে, কোনটা কি কাজ আছে ওই ন্যাপ বা টগলার বা এগুলোর, মানে এগুলো কিভাবে কাজ হয়, এগুলো কি করে বুঝবো, মানে কি কাজ করে অ্যাকচুয়ালি দেখো, এগুলো? এটা এটা হচ্ছে যত বেশি কাজ করবে করতে করতে এটা আইডিয়া হবে। আচ্ছা। এইখানে মেন জিনিস হচ্ছে কাজ বুঝতে গেলে প্র্যাকটিসও দরকার। দাঁড়াও, ওকে। হ্যালো, 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 শিশির আছো? শিশির আছো কি? হ্যালো শিশির, হ্যালো শিশির আছো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, কোনো কিছু শিখতে গেলে বা বুঝতে গেলে ডেফিনেটলি এটা মাথায় রাখবে যে ফার্স্টে আমাদের ডকুমেন্টেশন পড়তে হবে, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, না আমি তোমাকে 100% শেখাতে পারবো, না তুমি 100% শিখতে পারবে। হুম। জাস্ট এমনভাবে শিখতে হবে বা এমনভাবে করতে হবে যাতে কিনা কাজটা করতে পারি। আর কাজ করার জন্য আচ্ছা। কি হচ্ছে, সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ডকুমেন্টেশন পড়া, মানে যে কোনো ডকুমেন্টেশন পড়তে জানা। তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি একটু প্রেসেন্স রাখতে হয়, মানে যে কোনো কাজ শিখতে গেলে প্রেসেন্স রাখতে হয়। আর মেনলি সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রেসেন্সটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস। কারণ সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আহ, এমন এমন জিনিস আছে যেগুলো শুধুমাত্র পড়ার ছাড়া উপায় নেই। আমরা যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখেছিলাম তখন শুধু আমাদের এই যে হেল্প বলে যে অপশানস থাকতো, ওখান থেকে ডকুমেন্টেশন হেল্প অফলাইনে পেতাম, সেই দেখে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখেছি, স্পেসিফিক কিছু সফটওয়্যারের কোডিং। কিন্তু এখন বর্তমানে অনলাইন টিউটোরিয়াল, ইউটিউব, তারপরে এআই, এই সমস্ত এসে গেছে, তাই জন্য আমাদের আজকের ডেটে কাজকর্ম করা বা ডিবাগিং করা খুব একটা অসুবিধার নয়। তো কিন্তু তাই বলে এই নয় যে পুরনো যে পন্থা যেটা কিনা ডকুমেন্টেশন করা সেটা চলে গেছে, সেটাও স্টিল রয়েছে, বাট সেই জায়গাটা আমাদের অনেকটা ইজি হয়ে গেছে আরও আদার আদার বিভিন্ন রকম ফর্মসে হেল্প করার জন্য। তো সেই কারণের জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে যেই জিনিসটা আমরা শিখছি সেই জিনিসটার উপরে আমাদের আহ, দেখতে থাকতে হবে, জানতে থাকতে হবে, আর ডকুমেন্টেশন পড়তে হবে। মানে বেসিক্যালি কী হচ্ছে দেখো, আমরা যে কোনো সেকশানেই যাই না কেন, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে কাজটা তার পুরো ডিটেলিং কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে অপশানসটা যেটা আমি নিলাম, এই অপশানসটা হচ্ছে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটা পার্সেল বলে এরকম একটা প্যাকেজ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ওই প্যাকেজটাকে কীভাবে ইউজ করতে হবে তার জন্য এখানে একটা সেট আপ গাইড দেওয়া আছে। কিন্তু
আমরা অ্যাকচুয়ালি লেআউটটা কীভাবে তৈরি করব, যদি আমরা লেআউট তৈরি করতে চাই, মানে এই যে ওয়েবসাইটে যে ডিজাইনটা যেটা আছে সেটাকে যদি করতে চাই, সেটা কীভাবে করব, সে পার্টটা আসছে লেআউট থেকে। তো এবার কী হচ্ছে, লেআউটের মধ্যে গেলে পরে কী হচ্ছে, কীরকম ধরনের কতগুলো লেআউট আছে এবং সেই লেআউটের গুলোকে আমরা কীভাবে ইউজ করব সেই ব্যাপারে এখানে আমরা দেখতে পাবো। আর এর সঙ্গে সঙ্গে কী হচ্ছে, যদি কিনা মনে হয় এই জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে কী হচ্ছে, W3 স্কুলস একটা ইজিয়েস্ট কোম্পানি, যেখান থেকে আমরা সহজেই একটা আইডিয়া করতে পারবো যে আমাদের কোনো একটা জিনিসকে কীভাবে ডিজাইন করতে হবে। কারণ এইখানে যেটা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি সব থেকে বেশি ইউজেস যেটা হয় সেটাকে আগে রেখেছে, তারপরে আস্তে আস্তে ডেপথে যাওয়ার জন্য পরবর্তী ধাপগুলো এসেছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এইখানে কমপ্লিটলি এর ডকুমেন্টেশন স্টার্টই হয়েছে যেটা সব থেকে বেশি ইউজ, আর তারপরে যেটা লেস ইউজ, সেইভাবে এইভাবে এইভাবে পুরো প্রসেসটা চলছে। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে কোনটা কী কাজ করছে সেটা জানতে গেলে তোমাকে আমি কয়েকটা অপশানস বলে দিই। এই যে কাস্টমাইজেশন যে অপশানটা, এইটা আশা করি এই মুমেন্টে খুব একটা ভালো বুঝবে না। ওকে। তো সেই কারণে এই পার্টটাকে নিয়ে এখন বোঝার চেষ্টা করতে যাও না, লাভ হবে না। লেআউটটা হ্যাঁ, লেআউট থেকে অ্যাকচুয়ালি পড়াশোনা শুরু করতে হবে। ঠিক আছে। তো লেআউট থেকে পড়াশোনা শুরু করার জন্য এখানে প্রথমে ব্রেক পয়েন্টের ব্যাপারে একটা বলছে, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি কী হচ্ছে, কন্টেনার, গ্রিড, কলামস, গাটার্স, তারপরে হচ্ছে ইউটিলিটিস, জেড ইন্ডেক্স অ্যান্ড সিএসএস গ্রিড, এই কটা অপশানস হচ্ছে অ্যাকচুয়ালি দরকার পড়ে যখনই কিনা আমরা কোনো একটা ওয়েবসাইট ডিজাইন যখন স্টার্ট করতে যাই। এবার ওয়েবসাইট ডিজাইনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা মেনলি যেটা ইউজ করে থাকি, কন্টেইনার অ্যান্ড কন্টেনার ফ্লুইড, মেনলি কন্টেনারের পার্টে। আর বাদবাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইউজ করার দরকার পড়ে না। হ্যাঁ, ক্ষেত্রে বিশেষে দরকার পড়লেও পড়তে পারে, বাট মেজরলি ইউজ হয় কন্টেনার অ্যান্ড কন্টেনার ফ্লুইড। এছাড়া মাঝের যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে আলাদা এক্সট্রা অপশানস, যেটা কিনা স্ক্রিন ওয়াইজ এদের ওয়াইডটা সেট হয়। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই গ্রিডের কন্টেনারের পার্ট বুঝে গেলে পরে তারপর হচ্ছে গ্রিড পার্ট। গ্রিড পার্ট হচ্ছে বেসিক্যালি আমরা এই যে কলাম যেটা সেট করছি সেটাকে গ্রিড বলে, মানে এক একটা স্কোয়ার বক্স হিসাবে রেডি করা। এখানে অবশ্যই কালারটা দেখতে পাচ্ছ, কিন্তু এইরকম কালার অ্যাকচুয়ালি হয় না। মেন হচ্ছে আমি যেখানে ডিজাইনটা এমন রেডি করেছি এইরকম টাইপেরই, এটা হচ্ছে গ্রিড বক্স, যেটাকে কালার দিয়ে আইডেন্টিফাই করিয়েছে যে এইরকম দেখতে হবে। তো সেই কারণের জন্য এই হচ্ছে এর ডেটা টাইপটা, মানে কীভাবে স্ট্রাকচারটা রেডি হচ্ছে। এইখানে টোটাল স্ট্রাকচারে মানে টোটাল গ্রিড হয় 12খানা ম্যাক্সিমাম। এই যে একটা কলামে 12টা কলাম ম্যাক্সিমাম ক্রিয়েট করতে পারে। এবার সেই 12টা কলামকে আমরা বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করি। যদি আমার দুটো দরকার পড়ে তাহলে 6 6, যদি আমার 4টে দরকার পড়ে তাহলে 3 3 করে, আর যদি আমার 3টে দরকার পড়ে তাহলে 4 4 করে। এইভাবে আমরা অ্যাকচুয়ালি 12 কলামের হিসাবে জিনিসটাকে ভাঙি। তো এইভাবে আমাদের কলাম ডিস্ট্রিবিউশন হয় যখন আমরা করে থাকি। অবশ্যই কলাম যখন আমরা করি, ফার্স্টে আমরা তার মধ্যে মানে কন্টেনারের মধ্যে প্রথমে রো ক্লাসকে কল করি, তারপরে আমরা কলামকে কল করি। এবার এটা হয়ে গেল একটা কলাম। এবার নেক্সট কলাম যদি আমার দরকার পড়ে তখন আবার নেক্সট রো ডিক্লেয়ার করে তার মধ্যে নেক্সট কলাম ক্রিয়েট করা বেটার। তাহলে কী হচ্ছে, আমরা দুটো আলাদা আলাদা টাইপের কলাম স্ট্রাকচার ক্রিয়েট করতে পারবো, আদারওয়াইজ সম্ভব হবে না। এবার কোথাও যদি মাঝখানে একটু বেশি বড় লাগবে তাহলে সেই হিসাবে আমরা কী করছি, এখানে কল কল করে মাঝখানে 6 করে দেওয়া হচ্ছে, মানে বেসিক্যালি ম্যাক্সিমাম ওয়াইড পার্টটা মিডলে থাকবে। তো এইভাবে মেনলি আমরা ডিসাইড করতে পারি যখন যেখানে যেরকম টাইপের সাইজ দরকার পড়তে পারে। তো এইখানে বিভিন্ন রকমের যে কোনটা কীভাবে কাজ করছে তার একটা ডিটেলিং কিন্তু আমরা এইখান থেকে পাবো, এই ডকুমেন্টেশন থেকে। তার থেকে আমরা কিছুটা বুঝতে পারবো যে কোন জায়গায় কীরকম লেআউট ডিজাইন রয়েছে।
অবশ্যই এর সঙ্গে নর্মাল সিএসএসেরও নলেজ দরকার পড়ে, বাট নর্মাল সিএসএস কী হচ্ছে, এখন যদি তোমাকে বলি যে নর্মাল সিএসএস শিখো তারপরে তুমি এটা শিখবে, তাহলে আলটিমেটলি শেখার কাজটা অনেকটা দেরি হয়ে যাবে। ইনফ্যাক্ট এখনকার ডেটে নর্মাল সিএসএস ইনডেপথ দরকারও পড়ে না, এখন অনেক রকম জিনিস এসে যাওয়ার জন্য। কিন্তু এইখানে মেন হচ্ছে কনসেপ্টটা, কনসেপ্ট হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। কনসেপ্ট যদি জানা থাকে, নর্মাল সিএসএসের ব্যাপারে আইডিয়া হয়ে যাবে। তুমি অ্যাকচুয়ালি চাইছোটা কি, যদি কনসেপ্ট তোমার মাথায় ক্লিয়ার থাকে, সেই কনসেপ্ট অনুযায়ী তুমি গুগলে সার্চ করো, এআইকে বলো, তোমাকে ডিজাইন দিয়ে দেবে এবং তার এক্সপ্লেনেশনও চাইলে তুমি পেয়ে যাবে। ওকে, এইভাবে আমরা জিনিসটা করছি। এবার এই যে গ্রিড সিস্টেমের মধ্যে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক একটা গ্রিড। এরপরেই আসছে কলামস। কলামস বেসিক্যালি কিছুই না, গ্রিডেরই পার্ট, যেটা কিনা আমরা এই যে দেখছি এইটাই হচ্ছে কলাম। মানে এবার এই কলামের মধ্যে মেনলি কী আছে, যখন আমরা এটাকে সেট করছি, এখানে কন্টেইনার এটা তো রইলো। এবার হচ্ছে রো অ্যালাইন আইটেম স্টার্ট, মানে টোটাল যে হাইট থাকছে সেই হাইটের ওপর দিকে থাকবে। এইখানে অ্যালাইন আইটেম সেন্টার, মানে এটা টোটাল হাইটের সেন্টারে রাখা হচ্ছে। আর এখানে অ্যালাইন আইটেমস এন্ড, মানে এটা নিচের দিকে থাকছে। যদিও এটার ব্যাপারে মাঝে মধ্যে একটু কনফিউশন হতে পারে, ইনফ্যাক্ট আমারই হয়। তো সেই কারণের জন্য এটা ওই ডকুমেন্টেশন দেখে ঠিকঠাক বুঝে ইউজ করতে হবে। কখনো কাজ করে, কখনো কাজ করে না। এটা ব্রাউজার স্পেসিফিক লেভেলেও কখনো কখনো প্রবলেম করে। তো সেই ক্ষেত্রে এই যে ডকুমেন্টেশনগুলো রয়েছে চেক করে দেখতে পারো, কোনোটা কাজ করতে পারে, কোনোটা কাজ নাও করতে পারে, বাট ওভারঅল আইডিয়া তুমি এখান থেকে পাবে। তো এই লেআউটস থেকে অ্যাকচুয়ালি সমস্ত কিছু শুরু হয়, যখন কিনা আমরা এই ডিজাইন শুরু করি। এই যে এইখানে কাস্টম প্যাডিংস, মানে গটার্স যেটা, এটা হচ্ছে জিএক্স বলে এখানে অপশান দিয়েছে। মানে জিএক্স বলতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গ্যাপ, গাটার নাম দিয়েছে, বাট এটা হচ্ছে গ্যাপ। ঠিক আছে, এইগুলো হচ্ছে গ্যাপের জন্য এই পার্টটা ইউজ করা আছে। ওকে, তো এরপরে হচ্ছে ইউটিলিটি। ইউটিলিটি হচ্ছে কি, এমন কিছু সিএসএস ক্লাস নেম যেগুলো অ্যাকচুয়ালি আমরা যেগুলো সিএসএস স্টাইল লিখে থাকি স্টাইল শিটে, সেই স্টাইল শিটে যে সিএসএসটা লিখে থাকি সেটাকেই আমরা অ্যাকচুয়ালি ক্লাস নেম দিয়ে লিখি। যেমন এখানে ডিসপ্লে ফ্লেক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএসের একটা কোড। এই সিএসএসের কোডটাকে একটা ক্লাস নাম দিয়ে রাখা হয়েছে, যেটার নাম হচ্ছে ডিফ্লেক্স, মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। সেটা ক্লাসে যখন আমরা লিখি ডাইরেক্টলি এইটাকেই অ্যাকচুয়ালি লিখছি এইভাবে। বাট এটা লিখতে গেলে আমাদের স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে, আর এটা লিখলে আমরা ক্লাস ট্যাগের মধ্যে লিখব। ওকে, এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। এরকম টাইপের বিভিন্ন রকম ইউটিলিটিস রয়েছে যেটা আমরা ইউজ করে থাকি জেনারেলি। তারপরে জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স বেসিক্যালি হচ্ছে লেয়ারিং সিস্টেম। এই যে মেন ব্যাপারটা হচ্ছে এই যে ওপরে যে মেনু বারটা যেটা দেখো স্টিক হয়ে আছে হেডারে, এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এইটা একটু সামান্য উপরে উঠে আছে, মানে নজরে যদি আমরা দেখি এটা একটু সামান্য উপরে উঠে আছে, যার কারণে কী হচ্ছে, এই পেজটার পেছন দিকে স্ক্রল করে উপরে উঠে যাচ্ছে। বুঝতে পারছো? তার মানে বেসিক্যালি এই যে ব্যাপারটা, এইটাকে হচ্ছে লেয়ারিং সিস্টেম, মানে একটার পরে আর একটা ওঠানো যে ব্যাপারটা, তো সেই ব্যাপারটাকেই মেনশন করা হয় জেড ইন্ডেক্স দিয়ে। জেড ইন্ডেক্স বেসিক্যালি সিএসএসেরই একটা লেয়ারিং পার্ট। এটা আমরা 0 থেকে 1000 বা যা খুশি তাই করতে পারো, মাইনাসও করা যায় জেড ইন্ডেক্স। ঠিক আছে, তো জেড ইন্ডেক্স 1 2 3 4 5 6 7 8 এইভাবে জেনারেলি আমরা লিখি। এবার যেটাকে বেশি ওপরে রাখতে চাইবো সেটাকে অবশ্যই বেশি ভ্যালু দেবো, আর যেটাকে নিচে রাখতে চাইবো সেটার ভ্যালু নিচের দিকে যাবে। এই হিসাবে জেড ইন্ডেক্সটা কাজ করে। ওকে, তারপরে সিএসএস গ্রিড, এটা হচ্ছে ওই যেমন কিনা আমরা কলাম ইউজ করেছি, সেই কলামের পরিবর্তে আমরা গ্রিড বলেও আমরা অপশানস ইউজ করতে পারি। এই যে গ্রিডটা, এটা অ্যাকচুয়ালি মডার্ন অ্যাডিশন, মানে এটা
বুটস্ট্র্যাপ 4-এ ছিল না, বুটস্ট্র্যাপ 3-তে ছিল না, বুটস্ট্র্যাপ 5 থেকে এটা অ্যাড হয়েছে, কারণ এটা সিএসএস 3-র পার্ট। সিএসএস 3-তে অ্যাকচুয়ালি গ্রিড বলে অপশানস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফ্লেক্সের জন্য। অ্যাকচুয়ালি ফ্লেক্সও ঠিক বলা ভুল হবে, ফ্লেক্সের পার্টটা কলামে রয়েছে। এখানে গ্রিড বলে একটা আলাদা সেকশনই রয়েছে সিএসএস স্টাইলে, যেটা ইনফ্যাক্ট আমিও খুব একটা ভালো জানি না। বাট এই গ্রিড সিস্টেমটা কী হয়, রেসপন্সিভ ডিজাইন রেডি করতে গ্রিড সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা খুব ভালো ইউটিলিটি যখন কিনা আমরা পেজের ডিজাইন আমরা করতে চাই। তো এই কারণে এখানে বিভিন্ন রকমের গ্রিডস দেখা যায়। আর এই গ্রিডসটা বেসিক্যালি কী হয়, যখন আমরা মাল্টিপল মাল্টিপল আমরা এখানে কলামস রেডি করতে চাই, তখন সেটা অ্যাকচুয়ালি গ্রিড হিসেবে শো করছে। আর অবভিয়াসলি এখানেও গ্রিডের ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে 12টা। এবার তারপর আমরা যখন যেটাকে যতটা স্পেস আমরা অ্যাকোয়ার করতে চাইছি, সেই হিসাবে আমরা এই জি কলাম 6 করে দিলে তাহলে ততটা জায়গা এ অ্যাকোয়ার করছে। এইভাবে বেসিক্যালি গ্রিডটা ইউজ হচ্ছে। অবশ্যই আমরা একটার মধ্যে আর একটা নেস্টেড গ্রিড বা নেস্টেড কলাম, নেস্টেড রো আমরা দরকার পড়লে করতে পারি। এবার সেটা যখন আমরা ডিজাইনের কাজ করব সেই হিসাবে দেখতে পারবো। এবার এই সমস্ত ডিজাইনসগুলো জেনারেলি আমরা যখন নর্মালি সিএসএস লেখা যদি করতে যাই, তার জন্য প্রপার ডিজাইন পেতে আমাদের প্রচুর সিএসএস লিখতে হতো। সেই জায়গাটা আমাদের এই বুটস্ট্র্যাপ ইউজ করলে ওই জায়গাটা কমে যায়, যাতে কী হয়, আমাদের অলরেডি প্রি রেডিমেড কিছু সিএসএস ক্লাস লেখা রয়েছে, সেগুলোকে ডাইরেক্টলি কপি করে পেস্ট করে দিলে আমরা সেই কাজটা অনায়াসে ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে রিবুট হচ্ছে বেসিক্যালি যদি বাই চান্স আমরা কোনো রকমভাবে সিএসএসের কোনো ভ্যালুকে যদি চেঞ্জ করতে চাই, বাট এই রিবুটটা করতে গেলে কিন্তু আমাদের এসসিএসএসের ব্যবহার করা জানতে হবে, কারণ এসসিএসএসের থ্রু দিয়েই এই বুটস্ট্র্যাপ লাইব্রেরি বা বুটস্ট্র্যাপ যে সিএসএসগুলো লেখা হয়েছে। তো এটা কমপ্লিটলি একটা আলাদা টপিক, মানে ওয়েবসাইট ডিজাইনিংয়ের ইনডেপথ টপিকে গেলে পরে সেই ব্যাপারগুলো রয়েছে। বাট এখানে এসসিএসএস হচ্ছে একটা টাইপ অফ হাইব্রিড সলিউশন যেটাকে আমরা ইউজ করি। তো এইখানে মেনলি ব্যাপার হচ্ছে সমস্ত ডিজাইন কোনটা কীভাবে কাজ করছে। যেমন এখানে ক্যারাউসেল হচ্ছে কি, আমরা যে যদি একটা এখানে যদি কোনো ইমেজ লাগাতে চাই, যে ইমেজটা স্ক্রল করবে ওয়েবসাইটের মধ্যে, তো সেই জিনিসটা কিন্তু এই ক্যারাউসেলের মধ্যে রয়েছে, এবং এই ক্যারাউসেলটার কোডটা হচ্ছে এইটা। এবার এই কোডের মধ্যে এইখানে আমরা ইমেজ বসিয়ে দেবো, তাহলে কী হবে, আমাদের এখানে এই যেটা স্লাইডটা দেখা যাচ্ছে এর মধ্যেই এই ইমেজগুলো বসে ফিল হয়, তখন এটা এরকম দেখতে হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ইমেজের হাইট যেন একরকম হয় বা একই হয়, তাহলে পরে কী হবে, এই যে স্ক্রলটা দেখতে সুন্দর হবে। আদারওয়াইজ কী হবে, কোনোটা বড় কোনোটা ছোট হিসাবে দেখা যেতে পারে। এইখানে বিভিন্ন রকমের ক্যারাউজেল রয়েছে। তো এই যে কম্পোনেন্টস সেকশন যেটা আছে, কম্পোনেন্ট সেকশন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইউআই, যেটা আমাদের ডিজাইনিংয়ে হেল্প করে। তো এইখানে কম্পোনেন্টসের মধ্যে কী হয়, আলাদা টাইপের কোর্স দেওয়া রয়েছে ডিজাইনের জন্য, মানে যে সমস্ত ডিজাইনসগুলো আমরা র্যাপিডেডলি ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য, সেই ধরনের ডিজাইনস এখানে এক্সাম্পল হিসেবে দেখানো আছে, এবং তার কোর্সগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই কোর্সগুলোকেই আমরা তুলে আমাদের রেগুলার ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি, যখন যেখানে যেরকম দরকার পড়ছে। অবশ্যই তার জন্য আমাদের আর একটা জিনিসও করতে হবে, সেটা হচ্ছে কি, সামান্যতম একটু কালার চেঞ্জ করা বা একটু এদিক ওদিক করার জন্য যদি দরকার পড়ে, তখন সেক্ষেত্রে আমাদের কিছুটা সিএসএস জানতে লাগে, এবং সেই কিছুটা সিএসএস জানাটা খুব একটা অসুবিধা নেই, কারণ এখানে নিচের দিকে অবশ্যই কিছুটা কাস্টমাইজেশন অপশানস বলে দেওয়া থাকে, যেটা আমরা ফলো করলে করতে পারবো। আর কিছুটা পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, করতে করতে এই জিনিসগুলো হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমরা বুটস্ট্র্যাপ, যেটাকে থ্রু আমরা কিছু একটা ডিজাইন বানিয়ে নিয়েছি আগের দিন। ঠিক আছে, এবার এটাকে আমরা অ্যাপ্লিকেশানে কনভার্ট করব। এবার অ্যাপ্লিকেশানে কনভার্ট করার মানেটা কীরকম? অ্যাপ্লিকেশানে কনভার্ট করার মানেটা হচ্ছে যে আমরা মোটামুটি ধরে নেওয়া যাক আমরা
একটা ওয়েবসাইটের মধ্যে তিনটে জেনারেলি পেজ দেখছি, হোম, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ঠিক আছে, তিনটে পেজ দেখবো। এবার এই তিনটে পেজের জন্য আমরা তিনটে পেজ তো ডিজাইন তো করবো, বাট তিনটে পেজের ডিজাইনিং কীরকম হবে সেটা তিনটে পেজ ইন্ডিভিজুয়ালি আমরা যদি এইভাবে করি, এখানে ফার্স্ট পেজটা ইন্ডেক্স রয়েছে, এবার সেকেন্ড পেজ এখানে আমরা করলাম কি, এখানে কপি করে আমি করে দিলাম অ্যাবাউট। এবার থার্ড পেজটা আমি এখানে পেস্ট করে বলে দিলাম কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, ঠিক আছে, তিনটে পেজ পরপর করলাম। এবার দেখো এই তিনটে পেজ যখন আমি করলাম, এই তিনটে পেজের মধ্যে আমার কন্টেন্ট চেঞ্জ করতে হবে, তাই না? কি বলো? এবার এটা কি হচ্ছে, ওয়েলকাম টু কন্ট্যাক্ট পেজ, CONTACT কন্ট্যাক্ট পেজ, এটা দিলাম। আবার এখানে করছি কি, অ্যাবাউটের ক্ষেত্রে আমি অ্যাবাউট পেজ লিখবো, এখানে আমরা অ্যাবাউটের ক্ষেত্রে অ্যাবাউট পেজ লিখছি, আর হোম পেজের জায়গায় আমরা এটাকে হোম পেজ দিয়ে দিচ্ছি, এটাকে আমি রাখছি টু হোম পেজ। ওকে, এবার এই হয়ে গেল আমাদের ব্যাপারটা। এবার আমাদের এই যে ওয়েব পেজটা যেটা দেখা যাচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে কি, যখনই আমরা এই মেনু বারটাকে যখন ম্যানিপুলেট করছি, মেনু বারটাকে ম্যানিপুলেট করা মানে মেনু বারটাকে যদি মডিফাই করি, তাহলে এখানে আমার মেনু বারটাকে আমি এইভাবে রেডি করছি। এবার এখানে কি হচ্ছে, ফার্স্ট পেজের জন্য ফার্স্ট পাথ, যেটাকে আমরা এইভাবে রেডি করব, যাতে এখানে বোঝা যায় যে আমরা এই পাথটা ক্লিক করা মানে হচ্ছে আমাদের চলে আসবে হোম পেজে। মানে এই যে ব্যাপারটা যেটা আমার এখন কারেন্টলি রয়েছে, এটাতে ক্লিক করা মানে হচ্ছে বলছে যে হোম পেজে যাবে, তো এটা করা মানে হচ্ছে হোম পেজে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হোম পেজে যাচ্ছে না, কারণ এখানে আমার পাথের প্রবলেম হচ্ছে। কারণ বেসিক্যালি আমি index.html এ যেতে চাইছি, তারপরে পাতে আমি যেতে চাইছি অ্যাবাউট, সরি, এখানে অ্যাবাউট HTML, তারপরের পার্টে আমি যেতে চাইছি কন্ট্যাক্ট HTML, তারপরে এখানে আমি কী করছি, এখানে অ্যাবাউট বলে নাম দিচ্ছি, এখানে কন্ট্যাক্ট বলে নাম দিচ্ছি, এই করলাম, ঠিক আছে। তা দেখো আপাতত আমি কী করলাম, এইখানে এই হোম পেজে যেটা আছে, মানে অ্যাকচুয়ালি ইন্ডেক্স পেজে যেটা আছে সেটা যেমন দরকার সেই হিসাবে রয়েছে, কিন্তু যেই অ্যাবাউটে ক্লিক করলাম, দেখো এখানে অ্যাবাউটে ক্লিক করতে, এবার এই অ্যাবাউটের যে পেজটা, অ্যাবাউটের পেজে অ্যাকচুয়ালি আমি অ্যাবাউট লিখিনি, এখানে কন্ট্যাক্ট লেখা রয়েছে, অ্যাবাউট লেখা আছে। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে এখানে অ্যাবাউট লিখে দিয়েছি, কিন্তু দেখো এখানে মেনু বারটা কিন্তু আমার হোম পেজে যেটা ছিল সেইটা কিন্তু এখানে নেই, ঠিক আছে। তার মানে আমাকে কীভাবে সমস্ত যে লেখালেখির যে কাজগুলো সেগুলোকে আমাকে এই মেন পেজে যা আছে সেটাকে আমাকে কপি করে নিয়ে ফেলতে হচ্ছে পরের পেজগুলোতেও। মানে আমি যদি এখানে যাই, এখানে নিয়ে গিয়ে আমাকে পরের পেজেও এটাকে লেখালেখি করতে হবে, নাহলে পরে গিয়ে কী হবে, আমি জিনিসটা ঠিক করে উঠতে পারছি না, কারণ এটা বেসিক্যালি আমাদের সমস্যা বলতে পারো, এটা একটা। এটা একটা সমস্যা যে প্রত্যেকটা পেজকে ধরে ধরে আমাদের এই ধরনের মডিফিকেশান করতে লাগছে। এবার দেখো এখানে এই অ্যাবাউট পেজে রয়েছি, তো অ্যাবাউট পেজ এসে গেছে। এবার হোম অ্যাবাউট দুটো আপাতত ভালোভাবে কানেক্ট হয়েছে, কারণ যেহেতু আমরা এখানে এটা করেছি। কিন্তু যেই আমরা কন্ট্যাক্ট পেজে চলে গেলাম, আবার সেই কন্ট্যাক্ট পেজের মেনু বারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, যখন আমরা এই যে পুরো সেকশনটাকে অ্যাপ্লিকেশনে কনভার্ট করি, কারণ এখানে তো মাত্র তিনটে পেজের মেনু, যখন মাল্টিপল পেজেসের মেনু হবে বা মাল্টিপল সেকশন অ্যাকচুয়ালি জেনারেট হয় কি ডেটাবেসের ওপর বেস করে। মানে এই যে HTML যে পার্টগুলো আমরা দেখতে পাই, এটা জেনারেলি ডেটাবেস থেকেও আসতে পারে। তো ডেটাবেস থেকে যদি আসে, তাহলে সেই ডেটাবেস থেকে আসার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে যাতে কিনা ডেটাবেস ওকে হাইলাইট করে।
মানে ডেটাবেস থেকে যাতে এই জিনিসটা আসে। তো এইখানে দেখো আমি 3টে আলাদা আলাদা পেজ ক্রিয়েট করলাম যাতে কিনা আমার এই জিনিসটা আহ, হলো আপাতত। এবার এই যে ডিজাইন যে প্রসেসটা, সেই প্রসেসটাই আমরা এখন ইউজ করব। আচ্ছা, আমি এখানে ফন্টস আর ইমেজের যে ফোল্ডার দুটো রেখেছি, আপাতত আমি এখান থেকে হাটিয়ে দিচ্ছি, কারণ এই দুটো দরকার পড়ছে না, তার জন্য আমি আপাতত এই পার্টটা নিলাম। এবার এইটাকে কী করছি, আমি এই মাই অ্যাপ যেটা রয়েছে এইটাকে এবার আমি একটু কপি করে এর আর একটা ডুপ্লিকেট বানাচ্ছি। এখানে মাই অ্যাপ পিএইচপি বলে রাখছি, -PHP। এটা পিএইচপিতে করবো তার জন্য। এবার ব্যাপার হচ্ছে কি, এক্স্যাক্ট আমার যে স্ট্রাকচারটা সেটা আমার এক্স্যাক্ট একই থাকছে, বাট এবার এখানে কী হবে, আমি এই যে পেজগুলো যেগুলো রয়েছে এই পেজগুলোকে আমি এখানে করে দিচ্ছি HTML থেকে পিএইচপিতে কনভার্ট। পেজ যা রয়েছে তাই রয়েছে, এখানে এটাকে করে দিচ্ছি পিএইচপিতে কনভার্ট। এটা কিন্তু বেসিক পিএইচপির পার্ট, ঠিক আছে, আমি যেটা করছি। কিন্তু আমি এখানে পিএইচপি করে দিলাম, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার এই যে হেডিংয়ের যে পার্টটা আর এই যে ন্যাভিগেশনের যে পার্টটা, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কমনের পার্ট, মানে কমন সেকশন, ঠিক আছে। কারণ মেনলি এই সেকশনটা আমরা সব জায়গাতে একই দেখব, তার জন্য এই যে পুরো পার্টটা মানে অ্যাবাউট, মানে অ্যাবাউটে ছিলাম, ইন্ডেক্সে সবগুলো তো একই আছে। আমি এখানে কী করছি কি, এইখান থেকে এই পার্টটাকে কাট করে নিলাম, কাট করে এখানে আমি একটা ফোল্ডার বানাচ্ছি যার নাম দিচ্ছি কমন, COMMON, কমন। এর মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি HEADER header.php। এইখানে পিএইচপি লেখা দরকার নেই, জাস্ট আমি header.php-তে আমি এই কোডটাকে ডাইরেক্ট পেস্ট করে দিলাম। কেন? তার একটা কারণ আছে, এটা আমি এখনই দেখাচ্ছি। এবার এখানে পিএইচপি করে আমি অ্যাকচুয়ালি এই যে পেজটা, এই যে ফাইলটা অ্যাড করে দেবো। এই ফাইলটা অ্যাড করলাম। এবার এখানে কী হচ্ছে, এখানে আমরা ইনক্লুড অথবা রিকোয়ার এই দু রকমের সিনট্যাক্স আমরা জেনারেলি দেখে থাকি। মানে ইনক্লুডও ইউজ করতে পারা যায়, রিকোয়ারও ইউজ করতে পারা যায়। এটা হচ্ছে পিএইচপির নিজস্ব ফাংশন। এবার কখনো আমরা এই ব্র্যাকেট ইউজ করতে পারি, আবার কখনো ব্র্যাকেট ছাড়াও আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এই হলো আমাদের এই পার্টটা। এর পরের পার্টটা হচ্ছে ফুটার, যে পার্টটা অ্যাকচুয়ালি কমন। এই দুটো পার্টকে আমরা অ্যাকচুয়ালি কাট করে নিয়ে গেলাম যাতে আমরা এই দুটো পার্টকে রিইউজ করতে পারি। এটা হচ্ছে রিইউজেবল পার্ট, FWTR footer.php। তাহলে আমি এখানে এটাকে বসালাম, ওকে। এই ফুটার পিএইচপি এবং এইখানে অবশ্যই আমাদের ফুটারের যে কোড সেটা আমি এখানে বসালাম। এবার দেখা যাক, এইটা যেহেতু পিএইচপিতে আমাদের করা হয়েছে, তো সেক্ষেত্রে আমি পিএইচপি টার্মিনাল, মানে পিএইচপিটাকে টার্মিনালে ওপেন করলাম। এবার পিএইচপির পার্ট যেহেতু, এখানে পিএইচপির কোড যেহেতু, সেক্ষেত্রে আমি এটাকে রাইট ক্লিক করে এই ওপেন উইথ লাইভ সার্ভার পার্টটা পাবো না, ওটা শুধুমাত্র HTML-এর জন্য চলবে। তো আমি আপাতত পোর্ট অফ করে দিয়ে এইখানে অ্যাকচুয়ালি ওইটা যেটা লাইভ সার্ভারটা যেটা চলছিল, নর্মাল HTML লাইভ সার্ভারটা, ওটা অ্যাকচুয়ালি চলছিল আমাদের HTML থেকে নয়, সরি, ওটা অ্যাকচুয়ালি চলছিল আমাদের একটা প্লাগইনসের মাধ্যমে, মানে VS কোডের একটা প্লাগইনস ছিল, তার মাধ্যমে ওটা চলছিল। যাই হোক, এখানে কী আছে, পিএইচপি সার্ভারে আমরা এটাকে লঞ্চ করব। LOCL লোকাল হোস্ট করে আমরা 8080 পোর্ট দিয়ে দিলাম। এবার এই যে 8080 পোর্টটা যেটা দিলাম, এই 8080 পোর্ট দিয়ে আমাদের এটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ঘটনাটা হচ্ছে কি দেখো, এবার কি হচ্ছে, আমাদের এইখানে ডিজাইনিংয়ে আমাদের কোনো রকম চেঞ্জেস আসেনি, কারণ যেহেতু আমাদের এক্স্যাক্টলি যেটা দরকার সেই জিনিসটাই আমাদের এখানে রয়েছে। এবার ঘটনাটা হচ্ছে কি, আমরা চাইছি কি এই পুরো পার্টটার, এই হেডার পার্ট আর ফুটার পার্টের কন্টেন্টটা আমাদের এক্স্যাক্টলি সেম থাকবে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, আমি এখানে এই হেডার পার্টটা এইখান থেকে মুছে
এই পার্টটাকে মুছে এই যে এখানে যে হেডার পার্টটা যেটা আছে এটাকে মুছে এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড কন্ট্যাক্টটাও তাই করে নিই, একবারে কাজটা মিটে যাবে। কন্ট্যাক্টের ক্ষেত্রেও আমরা এখানে এটা বসিয়ে দিলাম। অ্যান্ড ফুটারের যে পার্টটা, এই ইন্ডেক্সে যেটা ফুটারের পার্টটা রয়েছে এইটাকে এখান থেকে কপি করলাম, করে এই ফুটারের যে পার্টটা এইখান থেকে নিচে থাকা পুরো পার্টটাকে পেস্ট করছি। অ্যান্ড এই পার্টটাকে পেস্ট করলাম। ওকে, এবার দেখো কী ঘটনাটা ঘটলো। এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো চেঞ্জেস দেখতে পাবো না। এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না আপাতত, ঠিক আছে, যেহেতু পেজই নেই তার জন্য কোনো চেঞ্জেসের কোনো প্রশ্ন নেই। এবার ব্যাপার হচ্ছে কি, চেঞ্জ করবো কোথায়? এখন তো এই যে পেজের লিঙ্কগুলো সেগুলো আছে কোথায়? আছে আমাদের হেডারে। তো এবার আমি এই হেডারের মধ্যে করলাম, এটাকে এইভাবে রাখলাম, তারপরে করলাম কি এটাকে এরকম দিলাম। এবার এটা কী হবে, পিএইচপি ফাইল রয়েছে, কারণ এখন আমরা পিএইচপি ফাইল দিয়ে কানেক্ট করছি। এটা অ্যাকচুয়ালি ফাইল বেস অ্যাপ্লিকেশন বলে, এটা পিএইচপি ফাইল দিয়ে আমাকে করতে হলো। এবার কী হলো দেখো জিনিসটা, আমার যেহেতু একবার এই হেডারের পার্টটা চেঞ্জ করে নিলাম, আমার কমপ্লিটলি এই যে পুরো পার্টটা সেটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো একবার চেঞ্জ করলাম, আমার পুরো 3টে পেজের ওপরে কিন্তু এফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেল। সুবিধা না? এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে এই ফুটারের মধ্যে আমি যদি এখানে কিছু না, সিম্পল V1 বলে আমি ভার্সান দিয়ে দিলাম, SMALL স্মলটাকে V1, মানে এটা অ্যাপ্লিকেশন ভার্সন হিসাবে শো করাবার জন্য। ঠিক আছে, তো যাই হোক, এখানে ছোট লিখতে চাইছিলাম বাট ছোট আর হলো না। হচ্ছে না, যাই হোক, মেন হচ্ছে এখানে শুধু এইটুকুই শুধু এখানে অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে কালার কোডটা একটু সামান্য ফিকে হয়েছে। এবার তারপরে যদি আমরা কপিরাইটের ব্যাপার যদি লিখি, অ্যান্ড COPY কপি লিখে এখানে 2026 এইরকম ব্যাপারটা লিখলাম, তাহলে কী হলো, এখানে ওই কপিরাইট এটা দিয়ে কপিরাইট অল এরকম কিছু একটা দিয়ে দিলাম। তো এই যে ব্যাপারগুলো, এইটা কী হচ্ছে, আমরা যখনই একটা জায়গায় চেঞ্জ করছি প্যারালালি আমাদের সমস্ত জায়গায় চেঞ্জ হচ্ছে। এইখানেও আমি এটাকে চেঞ্জ করলাম, এখানেও লিঙ্ক দিয়ে দিলাম, সরি অ্যাবাউট ডট পিএইচপি, কারণ পিএইচপি এই কারণে লিখছি যেহেতু আমাদের পিএইচপি ফাইলে কানেক্ট করতে হচ্ছে। তো এখানে পিএইচপি এই ফাইলের নাম দুটো দিচ্ছি। তার মানে বেসিক্যালি আমরা এখান থেকে চাইলেও চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, তার মানে এখান থেকেও আমাদের এই পেজ চেঞ্জেসের যে কাজটা সেটা আমরা দেখতে পেলাম। তো এইটা হলো আমাদের বেসিক চেঞ্জেস। কিন্তু এবার দেখো, এবার এইখানে এই যে পেজের যে ব্যাপারটা, এইটা আমরা এইভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাট এবার যদি আমি মনে করি না আমি অ্যাকচুয়ালি এতগুলো পেজ কেন কল করছি, আমরা এতগুলো পেজ না কল করে যদি আমরা একটা পেজেই যদি কল করতাম তাহলে কি আমার কাজটা হতো না? আমার এতগুলো পেজের কেন দরকার? তো এবার ব্যাপার হচ্ছে, হ্যাঁ, এতগুলো পেজ না করে আমরা একটা পেজেও করতে পারতাম, তাতেও আমাদের হতো। তাহলে তার জন্য আমাদের একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। কীরকম?
এইখানে ইন্ডেক্স পেজ আমাকে রাখতেই হবে, ইন্ডেক্স পেজ ছাড়া আমাদের কোনো গতি নেই। আমি এই দুটো পেজকে ডিলিট করতে পারি, এই দুটো পেজকে আমি ডিলিট করলাম। ডিলিট করার পরে অ্যাকচুয়ালি আমার কোন কোন জায়গায় আমার পেজের নাম চেঞ্জ হয়েছে, জাস্ট এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে এই যে জায়গাটা চেঞ্জ হয়েছে, এটা কীভাবে আমার চেঞ্জ হবে? যখনই আমি এর উপরে ক্লিক করব, প্রত্যেকটা পেজের উপরে যখন আমি ক্লিক করব, তখনই অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা আলাদা আলাদা পেজের অপশান দেখতে পাচ্ছি। তাহলে এইখানে কী হচ্ছে, এখন আপাতত কোনো পেজ নেই, তাই জন্য আমাদের অন্য কোনো পেজকে শো করছে না, ঠিক আছে? এবার ঘটনাটা হচ্ছে কি, তাহলে আমার এবার শোটা কী করবে, মানে এখানে যদি অন্য কোনো পেজ নেই, তো আমার অনলি ইন্ডেক্স পেজই শো করছে, ঠিক আছে? এটা তো বোঝা যাচ্ছে, তার মানে আমাকে সমস্ত যে রিকোয়েস্ট আসছে, সমস্ত রিকোয়েস্ট আমার ইন্ডেক্স পেজে রিডাইরেক্ট করছে। তাহলে এখানে আমার ইন্ডেক্স পেজে যখন আমার সমস্ত রিকোয়েস্ট রিডাইরেক্ট করছে, ইউআরএলের রিকোয়েস্ট, তাহলে আমাকে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে কিনা আমার এই ইন্ডেক্সে আমার ব্যাপারটাকে তুলতে পারি। এইবার এখানে হচ্ছে পুরো পিএইচপির গেম। পিএইচপির গেম কীরকম? এই ক্ষেত্রে আমাদের হেডার বা এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এক্সট্রা অপশানস অ্যাড করতে পারি। আর একটা পিএইচপি ট্যাগ আমরা চাইলে ইউজ করতে পারি, অথবা সেম ট্যাগের মধ্যেও রাখতে পারি। এখানে কি করছি, আমি এখানে একটা অপশানস দিচ্ছি, সেটার নাম দিচ্ছি কনফিগ ডট পিএইচপি, যা ইচ্ছা নাম দিতে পারো, কনফিগ ডট পিএইচপি আমি দিচ্ছি এই মুহূর্তে। এর কাজটা কী হবে, এ চেক করবে যে আমার অ্যাকচুয়ালি ইউআরএল কী আসছে। তাহলে এই যে ব্যাপারটা, এইখানে আমি অ্যাকচুয়ালি এই পেজটার উপরে, ইন্ডেক্স পেজের উপরে আমি কনফিগ অ্যাপ্লাই করছি, CONFIG, কনফিগ ডট পিএইচপি, ওকে? এটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এবার কী হলো, এই কনফিগের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি পুরো কনফিগারেশনটা চেক করব। এইখানে ফার্স্টে আমরা চেক করব কি, আমাদের কোন পাথটা আমরা পাচ্ছি। এবার পাথ পেতে গেলে আমাদের কী করতে হবে, পিএইচপির গ্লোবাল এনভায়রনমেন্টের কিছু সিনট্যাক্স আছে, সেটা আমাকে দরকার পড়বে। পিএইচপির গ্লোবাল এনভায়রনমেন্ট কীরকম? পিএইচপির গ্লোবাল এনভায়রনমেন্ট হচ্ছে মেনলি, তুমি যদি W3 যদি সাইটে